নমস্কার, সোজা সাপটায় আপনাদের স্বাগত। আমি বিশ্ব মজুমদার। শুরু করছি আজকের সোজা সাপটা। এদেশে 12 মাসই ভোটের মরশুম। কখনো লোকসভা, কখনো বিধানসভা, কখনো পুরসভা, কখনো পঞ্চায়েত, আর কিছু না থাকলে তো উপনির্বাচন রয়েইছে। আজ সরকার বদল তো কাল দল বদল। রাজনীতির 22 গজে বছর ভরই টুর্নামেন্ট। 12 মাসের এই ভোট পার্বণে ইতি টানতে এবারে এক দেশ এক ভোট করানোর উদ্যোগ নিয়েছে মোদী সরকার। অর্থাৎ লোকসভা এবং বিধানসভা ভোট হবে একসঙ্গে একই সময়ে 5 বছরে একবার। প্রতি বছর আর ভোটের আসর বসবে না। এই এক ভোটের প্রস্তাব ঘিরেই এখন হাজারো প্রশ্ন। কথায় আছে, ইতিহাসের ধর্মই হলো ফিরে আসা। ভোটের ময়দানেও এখন ইতিহাসের প্রত্যাবর্তন। স্বাধীন ভারতের মানুষ প্রথমবার ভোট দিয়েছিলেন 1951 সালে। সেবার একসঙ্গে হয়েছিল লোকসভা এবং বিধানসভা ভোট। 1951 পর 1957, 1962 এবং 1967 এক ভোটেই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বেছেছে দেশবাসী। সময় গড়িয়েছে, রাজনীতির ঘূর্ণিতে সরকার পড়েছে মেয়াদের আগে। আলাদা হয়েছে দুই ভোটের পথ। ইতিহাস ফেরাতে চায় মোদী সরকার, কিন্তু চাইলেই কি সম্ভব? এক দেশ এক ভোট ঘিরে তাই হাজারো প্রশ্ন। এই ব্যবস্থা চালু করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, আর তার জন্য দরকার সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, বর্তমানে যা বিজেপির হাতে নেই। সাংসদ সংখ্যা নেই জেনেও কেন সংবিধান সংশোধনের বিল আনলো মোদী সরকার? নেহাতি হাওয়া গরম করতে, নাকি নেপথ্যে অন্য কোনো অঙ্ক? এক ভোট কি সত্যি অধিকার কেড়ে নেবে রাজ্যের? জাতীয় ইস্যুর চাপে কি হারিয়ে যাবে রাজ্যের দাবি, নাকি আঞ্চলিক রাজনীতির মুন্সিয়ানা হিসেব ঘেটে দিতে পারে জাতীয় ভোটেও? সত্যি হাজারো প্রশ্ন আমাদেরও রয়েছে। প্রণব মুখোপাধ্যায় তখন দেশের রাষ্ট্রপতি। শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে তার সামনে এক ব্যক্তি প্রশ্ন তুলেছিলেন, এক দেশ এক ভোট করা যায় কিনা। এই প্রস্তাবকে সমর্থন করে প্রণববাবু বলেছিলেন, হ্যাঁ, এতে দেশের খরচ কমবে। যদিও কয়েক বছর পরেই এই প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন, সমস্ত ভোট একসঙ্গে করাতে গেলে রাজ্যগুলির স্বাধীনতা, রাজ্যগুলির অধিকার খর্ব হয়ে যাওয়ার আশঙ্কাও থাকছে। আজ প্রণব মুখোপাধ্যায় নেই, কিন্তু এক দেশ এক ভোট বিল সংসদে চলে এসেছে। প্রশ্ন তখন যা ছিল এখনো তাই, খরচ কমবে নাকি রাজ্যের অধিকার কমবে? এ নিয়েই আমাদের আজকের আলোচনা, আজকের মোশন, এক ভোট হাজার প্রশ্ন। আর এ নিয়ে বলার জন্য যারা আজ আমার সঙ্গে রয়েছেন, আমি পরিচয় করিয়ে দিই। একদম বাঁদিকে রয়েছেন সিপিআইএম এর পক্ষে চন্দন চট্টোপাধ্যায়। চন্দন, আপনাকে স্বাগত। পাশে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সুমন, আপনাকে স্বাগত। পাশে রয়েছেন বিজেপির পক্ষে দেবজিৎ সরকার। দেবজিৎ, আপনাকে স্বাগত। একদম ডান দিকে রয়েছেন কংগ্রেসের পক্ষে সৌম্য আইচ রায়। সৌম্য, আপনাকে স্বাগত। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। নীলাদ্রিবাবু, আপনাকে স্বাগত। এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে শশী পাজা, ডক্টর শশী পাজা, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। শশীদি, আপনাকে স্বাগত। আমাদের আজকের মোশন, এক ভোট হাজার প্রশ্ন। আমি বলার জন্য প্রথমে মাইক তুলে দিচ্ছি সুমন ভট্টাচার্যের কাছে। এই যে এক দেশ এক ভোট, এটা নিয়ে বিতর্ক অনেক পুরনো। 1983 সালেই জাতীয় ল কমিশন এই বিষয়ে রিপোর্ট দিয়েছিল। কিন্তু আমার ফার্স্টে যেটা মনে হয় যে বিজেপির এটা পার্সু করাটা ভুল সময়। কেন বিজেপির পার্সু করাটা ভুল সময়? যদি 2024-এ লোকসভা এবং বিধানসভার ভোট একসঙ্গে হতো, তাহলে মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিজেপির ভরাডুবি হতো। আপনি যদি লোকসভার ফলাফল দেখেন, লোকসভায় মহারাষ্ট্রে বিজেপি শুয়ে পড়েছিল। 48টার মধ্যে 30টা সিটই বিরোধী জোট জিতেছিল। এটা তো নরেন্দ্র মোদীর ভাবতে হবে যে 6 মাস বাদে যখন বিধানসভার ভোট হল, তখন কিন্তু বিজেপি রিগেইন করতে পারলো।
এবার তাত্ত্বিকভাবে যদি আমি বিজেপির বক্তব্যটাকে ধরি, বিজেপি কিন্তু এটা জানে যে বিজেপির পক্ষে এইটা না লোকসভায় না রাজ্যসভায় পাশ করানো সম্ভব। কারণ রামনাথ কোবিন্দের যে রিপোর্ট সে অনুযায়ী 3টে বিলের মধ্যে 2টো বিল বিজেপি পেশ করেছে। থার্ড বিলটা অর্থাৎ যেটাতে পুরসভা এবং পঞ্চায়েতগুলো একসঙ্গে ভোট করাতে হবে সেটা পেশই করেনি, কারণ সেটা পাশ করাতে গেলে সমস্ত রাজ্য বিধানসভাগুলির মধ্যে অন্তত অর্ধেকের থেকে সেটা অনুমোদন করিয়ে আনতে হবে, যেটা বিজেপি জানে কঠিন। কিন্তু লোকসভা এবং রাজ্যসভাতেও কি এটা পাশ করানো সম্ভব? লোকসভায় পাশ করানোর জন্য দরকার 362, রাজ্যসভায় 162, যে দুটোই ফিগার বিজেপির কাছে নেই। তাহলে বিজেপি এটা করছে কেন? বিজেপি নরেন্দ্র মোদীর কিছু মানে আমি মনে করি যে নরেন্দ্র মোদীর কিছু এজেন্ডা বা নরেন্দ্র মোদীর কিছু স্বপ্ন থাকে যেগুলো উনি পার্সু করতে চান, কিন্তু যেগুলো খুব বাস্তবোচিত নয়। দেখুন, আমাদের মনে রাখতে হবে, আবার মহারাষ্ট্র এবং হরিয়ানার ভোটে যদি ফিরি, যখন কাশ্মীর আর ঝাড়খণ্ডের ভোট ইলেকশন কমিশন একসঙ্গে করাতে পারেনি, তাহলে গোটা দেশের লোকসভা এবং বিধানসভার ভোটের একসঙ্গে ইলেকশন কমিশন করিয়ে ফেলতে পারবে? ফলে এটা আসলে একটা পলিটিক্যাল এজেন্ডা, এবং যেটাকে বিজেপি পার্সু করতে চায়, বোঝাতে চায় যে বিরোধীরা এটা বাধা দিলে মানে রাজকোষাগারের অনেক বেশি খরচ হবে। কিন্তু একই সঙ্গে যেটা জানে যে বিজেপি এটা পাশ করানো সম্ভব নয়, এবং ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেটাতেও এটা মানে অনেকভাবেই আঘাত করে। কারণ তামিলনাড়ুর যা বাস্তবতা, কাশ্মীরের বাস্তবতা তো সেটা নয়। এবং ভারতবর্ষের কনস্টিটিউশনে যখন যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রীয় কথাটা এসছিল বা ফেডারেলিজম কথাটা এসছিল, সেটা তো মার্কিন সংবিধান থেকে একটা কারণে নিয়ে আসা হয়েছিল, ভেবেচিন্তে আম্বেদকররা সেটা এনেছিলেন। মার্কিন সংবিধানে এই যে ফেডারেলিজম শব্দটা আনা হয়েছিল, দুজন বিখ্যাত ব্যক্তি টমাস জেফারসন এবং আলেকজান্ডার হ্যামিল্টন। টমাস জেফারসন পরবর্তীকালে আমেরিকার প্রেসিডেন্টও হন। তারা ফেডারেলিজমের উপরে অন্তত 22টা প্রবন্ধ লিখেছিলেন যে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক কিরকম হওয়া উচিত এবং কেন তাদের মধ্যে ব্যালেন্সটা রক্ষা করা উচিত। বিজেপি সাডেনলি 2024 সালে এসে সেই ব্যালেন্সটা যদি ভারতবর্ষে মানে ডিসরাপ্ট করার চেষ্টা করে, তাহলে সেটা প্রবলেমেটিক। সত্যি তাই, এটা তো অনেকগুলো ইপস অ্যান্ড বাটস রয়েছে, কারণ এত যদি কিন্তু এবং সংখ্যার জটিলতা রয়েছে, যেটা সত্যি সম্ভব কিনা, অথচ কেন আনা হলো এ প্রশ্নটাও কিন্তু প্রত্যেকের মধ্যে রয়েছে। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। বিশ্বদা, মিডিয়াতে আমি দীর্ঘদিন কাজ করেছি, সেই সূত্রে বলতে পারি এক দেশ এক ভোট হলে মিডিয়ার কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। যত বেশি নির্বাচন হয় তত বেশি মানুষ বেশি সময় মিডিয়া দেখেন, এবং মিডিয়ার তার ফলে বিজ্ঞাপন আর পেতে সুবিধা হয়, রেভিনিউ বাড়ে, প্রফিটেবিলিটি বাড়ে। সুতরাং মিডিয়া হাউসরা অধিকাংশই যে এক দেশ এক ভোটের বিরুদ্ধতা করবে, এটাই স্বাভাবিক। আমি মিডিয়াতে থাকলে আমিও করতাম। কিন্তু আমাদের কোথাও বোধহয় মিডিয়ার বৃত্তের বাইরে বেরিয়ে দেশের পরিপ্রেক্ষিতে দেখতে হবে এটা ঠিক না ভুল। আমাদের কোথাও বোধহয় প্রশ্ন করতে হবে 1951, 52, 57, 62, 67 এই যে 4 বার পরপর এক দেশ এক ভোট হলো যেটা আপনি বলছিলেন, সেই 4 বার কি এটা যুক্তরাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে ছিল? তাহলে তখনকার সরকার বা তখনকার নির্বাচন কমিশন কেন এই উদ্যোগটা নিয়েছিল? যদি এক দেশ এক ভোট হলে, যেটা অনেক সময় একটা ন্যারেটিভ আসছে, কেন্দ্রের শাসক দলের সুবিধে হয়, তাহলে তখন তো জাতীয় কংগ্রেস ক্ষমতায় ছিল। তাহলে কি জাতীয় কংগ্রেস ক্ষমতায় থাকলে তারা সুবিধে পেয়েছিল এক দেশ এক ভোট হওয়ার ফলে, এবং তার ফলেই জাতীয় কংগ্রেস বারবার ফিরে আসতে পেয়েছিল? এই প্রশ্নগুলো এসে যাবে। তাহলে কি আমাদের যে কাঠামো, যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রথম থেকেই ভঙ্গুর ছিল, যেটাকে পরবর্তীকালে সংশোধন করা হয়নি? পরবর্তীকালে রাষ্ট্রপতি শাসন, ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে তিনি রাষ্ট্রপতি শাসন একের পর এক জারি করেছিলেন। নেহেরু এই পদক্ষেপটা শুরু করেছিলেন কেরালা দিয়ে, মনে করিয়ে দিই, নামুদিরবাদ গভর্নমেন্ট 1959। সেখান থেকেই কমিউনিস্ট সরকারকে ফেলে দিলেন, নির্বাচিত সরকারকে জওহরলাল নেহেরু, এবং ইন্দিরা গান্ধী সেটাকে একটা প্রক্রিয়ায় পরিণত করলেন। এত রাষ্ট্রপতি শাসন হলো, এবং এই রাষ্ট্রপতি শাসন জারি করা শুরু এবং এক দেশ এক ভোট শেষ কিন্তু অলমোস্ট এক সময়। অর্থাৎ কোথাও এই এক দেশ এক ভোট এবং রাষ্ট্রপতি শাসনের মধ্যে কোথাও একটা বিরোধ আছে। যদি রাষ্ট্রপতি শাসন জারি হতে থাকে তাহলে এক দেশ এক ভোট হবে না, স্বাভাবিক নিয়মই, ঠিক সময় ভোট হবে না। কিন্তু আরেকটা কথা বিশ্বদা মনে রাখতে হবে আমার মনে হয়, যে আমরা এটাকে এক দেশ এক ভোট ব্র্যান্ডের লোক, আমি ব্র্যান্ডিং একটা, কিন্তু এক দেশ এক ভোট হচ্ছে না। হচ্ছে কি, রাজ্যের ভোট আর কেন্দ্রের ভোট একসাথে হচ্ছে। পঞ্চায়েত ভোট, পুরসভা ভোট, এগুলো এখনো এর পারভিউয়ের মধ্যে নেই। অর্থাৎ গণতান্ত্রিক মত প্রকাশের যে স্বাধীনতার কথা আমরা বলছি, মানুষ যদি সরকার নিয়ে অসন্তুষ্ট হয় তাহলে পুরসভা নির্বাচন
নির্বাচন বা লোকাল নির্বাচনের আত্মপ্রকাশ হতে পারে। সুতরাং এই এক দেশ এক ভোটটাকে বিজেপি কি করতে পারতো না পারতো, মহারাষ্ট্রে কি হয়েছে, এটা একটা পার্টি আঙ্গিক থেকে না দেখে দেশের আঙ্গিক থেকে দেখা দরকার। কারণ বিজেপি তো চিরকাল ক্ষমতায় থাকবে না, কালকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন, এই সম্ভাবনাও আসে। আমরা বলছি যে কেন্দ্রের সরকার এতে সুবিধে পাবে, কেন্দ্রের শাসক দল, কিন্তু এটাও তো হতে পারে আঞ্চলিক দলগুলো এর ফলে একটা প্ল্যাটফর্ম পাবে, যার ফলে একটা ফেডারেল ফ্রন্ট গড়ার সম্ভাবনা তৈরি হবে। এটাও তো হতে পারে আজকে যে কেন্দ্রীয় সরকার, আজকে যে লড়াইটা কার্যত হচ্ছে ইন্ডিয়া জোটের নেতৃত্বে কংগ্রেস আর এদিকে ভারতীয় জনতা পার্টি এনডিএর নেতৃত্বে, কিন্তু আঞ্চলিক দলগুলো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীরা রয়েছেন বা স্ট্যালিনের মতো নেতা যারা নিরঙ্কুশ গরিষ্ঠতা পাচ্ছে, এই আঞ্চলিক দলগুলোই এক দেশ এক ভোটের প্ল্যাটফর্ম ব্যবহার করে জাতীয় ক্ষেত্রে নিজেকে তুলে আনতে পারবে। ইন্দিরা গান্ধী যখন কংগ্রেস ছেড়ে বেরিয়ে গেছিলেন তখন সেটাকে প্রকৃত কংগ্রেস বলা হয়নি, কংগ্রেস আই না কংগ্রেস এস কি সব বলা হতো। পরবর্তীকালে সেটাই কংগ্রেস বলে আমরা স্বীকৃতি দিয়েছি। কে বলতে পারি এক দেশ এক ভোটের সাহায্যে কালকে তৃণমূল কংগ্রেসই প্রকৃত কংগ্রেস হয়ে উঠবে না? সম্ভাবনার রাজনীতি, সম্ভাবনার খেলা, সুতরাং সে সম্ভাবনা সবই থাকছে। কিন্তু যে প্রশ্ন নীলাদ্রিবাবু করলেন যে 1951 সালের প্রেক্ষিত আর আজ 2024-এর প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা, তার কারণ 1951 সালে দেশ সবেমাত্র তৈরি হয়েছে, দেশে সেই অর্থে বহুদলীয় গণতন্ত্র নেই বললেই চলে, কংগ্রেস ডমিনেটেড পলিটিক্স ছিল, সেখানে বামেরা একটা অস্তিত্বের শুরু করেছিল, ভারতীয় জনতা পার্টি বলে যে বৃহত্তম রাজনৈতিক দল সেটি ছিল না, হ্যাঁ, জনসংঘ ছিল, এবং সব মিলিয়ে কংগ্রেসের মধ্যে একটা গ্রুপ তৈরি ছিল। সুতরাং সেই প্রেক্ষিতটা কিন্তু আলাদা, ভিন্ন। আজকের ভারতবর্ষে এটা আমার একটু সন্দেহ আছে, আলোচনা হবে, বিতর্ক হবে। সৌম্য আইচয়। না, আমি আলোচনাটা শুনছিলাম, ভালো লাগছে শুনতে। দুজন বক্তা বলেছেন কেন কার সুবিধে হবে কার সুবিধে হবে না, কার ক্ষতি হবে কার লাভ হবে, এটা নিয়ে বলো আলোচনা। কিন্তু এক দেশ এক ভোট হওয়ার পেছনে কারণটা কি, লজিকটা কি, রিজনটা কি, সেটা দিয়ে আলোচনা করলে আমাদের একটু সুবিধা হতো বুঝতে। কংগ্রেস কি করেছে, বিজেপি কি করবে, বিজেপি কি করেছে, কংগ্রেস কি করবে, এর বাইরে গিয়েও মুদ্রাটা বলতে চাইছেন যে খরচা কমবে, এটাই তো। তারপরে আরেকটা বলতে চাইছেন যে মডেল কোড অফ কন্ডাক্টটা দীর্ঘ সময়ব্যাপী যখন থাকলে উন্নয়নের কাজে বাধা হবে। দিস ইজ দ্য 2 পয়েন্ট যেখানে ওরা বলতে চাইছে। তো একটু খরচার ব্যাপারটা ধরি, যে 10 to 20% খরচা হয় নির্বাচন কমিশনের টোটাল, যদি এক্সপেন্ডিচার দেখেন তা 10 to 20%, রাফলি 40,000 কোটি টাকার কাছাকাছি। বাকি মেন খরচাটা হয় পলিটিক্যাল পার্টি, তাদের ক্যান্ডিডেট এবং তাদের প্রচারে, যেখানে 60,000 কোটি টাকার একটু কাছাকাছি ম্যাক্সিমাম এক্সপেন্ডিচার। তো কে বলেছে আপনাদের কন্ট্রোল কোথায় করতে হবে কোথায় করতে হবে না? এক। দুই, যে ডিজায়ারেবল কিনা। আপনি বলেন এর মধ্যে অনেক উন্নয়নের প্রশ্নে যে মডেল কোড অফ কন্ডাক্ট, সেটা তো আপনার এক্সিস্টিং যে প্রকল্পগুলো আছে সেগুলোর উপরে লাগু হয় না, লাগু তো হয় নতুন প্রকল্প ঘোষণার ক্ষেত্রে। তো একটা সরকার 4 বছর 4.5 বছর থাকার পরে হঠাৎ 2 মাসের মাথায় মনে হলো আমি 2টো প্রকল্প চালু করে দেবো, তো 4.5 বছর ধরে ঘুমোলো। তো এটাই যদি আপত্তির কারণ হয়, আচ্ছা আমি জাস্ট জানতে চাইছি, আমি একজন রাজনীতির ছাত্র হিসেবে বুঝতে চাইছি, তাহলে খরচাটা হলো না, মডেল কন্ডাক্টের জায়গাটাও দাঁড়ালো না। এখন ফেডারেলিজমের কথা বলছে, আচ্ছা ধরুন ইউক্রেনের যুদ্ধের ইস্যু আর আমার বাংলায় ধরুন লক্ষ্মীর ভাণ্ডারের ইস্যু, তাহলে দুটো কি একসঙ্গে চলবে একই ভোটের সময়? আবার দেখুন অনেক অসুবিধা হবে যদি ভোট টিক করতে হয়, বুথ লুটতে হয়, তাহলে কর্মী সংখ্যা বাড়াতে হবে, আবার 2জন করে পেছনে লোক লাগাতে হবে। আমি লাইটার পার্টি বলছি। আবার ধরুন, আচ্ছা ভারতবর্ষে এখন কত ইভিএম কাজ করে, কত ভিভিপ্যাট কাজ করে, যদি আমরা অ্যাসেস করে দেখি যে পরিকল্পনা, যে ইউটোপিয়ান কথা বলছে, ডিজায়ারেবল, অ্যাট অল ডিজায়ারেবল কিনা আর ফিজিবল কিনা, এই জায়গাগুলো যদি দেখেন, যে আমাদের দেশে ন্যাশনাল মানে রাষ্ট্রীয় সংস্থাগুলোর কাছেই একমাত্র ভিভিপ্যাট আর এগুলো বানানো হয়, আর যে ভিভিপ্যাটের সংখ্যা আজকে আছে বা যে বুথে যে ইভিএম এর সংখ্যা আছে, সেটাকে যদি আপনাকে ট্রিপল করতে হয় তাহলে আপনার অ্যানাদার জাস্ট বানানোর সংখ্যা, তাতে আপনার আরও 15 বছর লাগবে। 2, আমি যদি জাস্ট এই লম্বা কথাগুলো বলছেন যে, আচ্ছা একটা কথা বলুন তো, আর্টিকেল 83, 85, 174, 356 and 10th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হবে।
পারবেন? সংখ্যা আছে? আমি বুঝতে পারছি না যে ভারতবর্ষটা শুরু হওয়ার সময় যে ভোটগুলো হয়েছিল সে সময় আপনি যে ঠিকই বলেছেন মাল্টি পার্টি ডেমোক্রেসিতে সেই জায়গাটা ছিল না। কিন্তু আপনি একটা কথা পরিষ্কার আমাকে বলুন, কে আপনাকে অধিকার দিয়েছে যে ফিক্সড টার্ম করে দেওয়ার? হু হ্যাজ গিভেন ইউ দ্য রাইট টু ফিক্সড দ্য টার্ম? তার মানে 5 বছরের ভোট, আমি ক্লোজ করে দিচ্ছি, 5 বছরের ভোটের পরে ধরুন নো কনফিডেন্স মোশনে আপনার সংগঠিত পার্টিরা বললো যে আপনার উপরে কনফিডেন্স নেই, তাহলে আপনি ঠিক করে দিচ্ছেন অ্যানাদার 5 বছর সেই সরকারটা শুধুমাত্র এই রাইটের কারণেই টিকে থাকবে? এটা কি ডেমোক্রেটিক প্র্যাকটিস? আবার উল্টোটাও যদি হয়, ধরুন একটা কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু হয়ে গেল, তাকেও 5 বছর টিকে থাকতে হবে শুধুমাত্র পরবর্তী ভোটটার জন্য, তাহলে এটা কি ডেমোক্রেটিক প্র্যাকটিস? তাহলে ফিক্সড টার্মের অধিকার আপনাকে কে দিয়েছে? চন্দন